হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয় সম্পর্কে জানব। তো তোমরা যদি তোমাদের এই ভূগোল বিষয়ের সিলেবাসটা দেখো, তাহলে দেখবে তোমাদের সিলেবাসটা দুভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে প্রথম অধ্যায়টা রয়েছে গ্রহরূপে পৃথিবী, সেই বিষয়ে আজকে আমরা জানবো। এই গ্রহরূপে পৃথিবীর মধ্যে কী কী আমরা রয়েছে জানবো কি না, পৃথিবীর আকার আকৃতি এবং সৌরজগতে অন্যান্য গ্রহের কিছুটা পরিচিতি দেওয়া থাকবে। তো চলো আমরা পাঠ্য অনুসারে পড়াটা শুরু করি। না, গ্রহরূপে পৃথিবী কী বলছে না, পৃথিবীর আকার, পৃথিবীর সমতল আকার সম্পর্কে যে ভ্রান্ত ধারণা আছে তা দূর করতে পেন্সিল কম্পাস ও চকের সাহায্যে শিক্ষার্থীরা বোর্ডে 3টি বৃত্ত আঁকো। তোমরা একটা বোর্ডে 3টা বৃত্ত আঁকবে। তারপর কি বলছে, না মুছলে প্রথম যেটা যেমন বৃত্তটা গোল আছে সেরকম বৃত্তাকার মনে হবে। তারপরে অর্ধেক মুছলে দ্বিতীয় যে চিত্রটা আছে সেরকম বৃত্তটাকে কি অর্ধবৃত্তাকার মনে হবে। আর তৃতীয় বৃত্তের খুব সামান্য অংশ রেখে বাকিটা মুছে দিলে ওই অংশটা প্রায় সমতল মনে হবে। যেমন তৃতীয় যেটা আছে পুরোটাই মুছে দিয়েছে, একটুখানি সামান্য অংশ রয়েছে, দেখে কি মনে হচ্ছে এটা সমতল। পৃথিবীর ক্ষেত্রে সামান্য অংশ দেখতে পাওয়ার কারণেই পৃথিবীবাসীদের পৃথিবীকে কি মনে হয়, প্রায় সমতল মনে হয়। বলছে পৃথিবীর আকার সম্পর্কে ধারণা। না, সময়ের পরিবর্তনের সাথে সাথে পৃথিবী চ্যাপ্টা আকার, গোলাকার, অভিগত গোলাকার, জিওর প্রভৃতি আকৃতিগত ধারণা পেয়েছি আমরা। সেই নিম্নলিখিত পরিবর্তনগুলো দেখো। না কি প্রথমে আছে চ্যাপ্টাকৃতি পৃথিবী। না, গ্রীসে প্রাচীন যুগ, নিকট প্রাচ্যের ব্রোঞ্জ ও লৌহ যুগ, ভারতে গুপ্ত যুগ আর চীনের সপ্তদশ শতক পর্যন্ত দার্শনিক ও পণ্ডিতদের ধারণা কি ছিল না, পৃথিবীর চ্যাপ্টা রুটি বা টেবিলের মতো, যার উপর আকাশ এক বিশাল উপর করা পেয়ালা। সমতল পৃথিবীর প্রান্তে গেলে পৃথিবী থেকে সব কিছুর পতন ঘটবে। এবারে কি মেসোপটেমিয়ারা কি ধারণা যে চ্যাপ্টাগত পৃথিবী বলে না, প্রাচীন মেসোপটেমিয়া বর্তমান ইরাক মনে করা হতো গোলাকার আকাশ ঘেরা সমতল থালার মতো পৃথিবী বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। মেসোপটেমিয়ারা এই ধারণাটা দিয়েছিল। আর চীনবাসীদের ধারণা কি না, প্রাচীন সময়ে চীন সম্রাট ও চীনবাসীরা প্রস্ফুটিত পদ্মের মতো একমাত্র ভূখণ্ড চীনই সমগ্র পৃথিবী, এই ধারণা পোষণ করতেন। আর চীনের বাইরে কোনো ভূখণ্ড নেই, আছে তো কি ভয়াবহ ড্রাগন ও অতিকায় মৎস্য সংকুল উত্তাল ঝঞ্ঝাযুক্ত সমুদ্র। আর প্রাচীন গ্রিকদের ধারণা কি ছিল না, ভূমধ্যসাগরের তীরে বসবাসকারী গ্রিক পণ্ডিতেরা কে হোমার, ডেমাক্রিটাস, থালেস প্রমুখ মনে করতেন কি পৃথিবী একটি দ্বীপের মতো বিশাল সমতল থালা, আর দ্বীপটির চারিদিকে বেষ্টন করে আছে কি আদি অন্তহীন এক উদ্বেল মহাসাগর। পৃথিবীর যে চ্যাপ্টা তার বিষয়ে এসব হচ্ছে মেসোপটেমিয়া চীনাবাসীরা বিভিন্ন প্রাচীন গ্রিকরা এসব ধারণা দিয়েছিলেন। এবার আছে গোলাকৃতি পৃথিবী। না, প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত দীর্ঘদিন পৃথিবীর গোলাকার আকৃতি ধারণা বিরাজ করত। প্রাচীন যুগে কি না, ফিনিশীয়দের ধারণা যে পৃথিবী গোলাকৃতি। ফিনিশীয়রা কি ধারণা দিয়েছে না, সিরিয়ার উপকূলবর্তী ফিনিশীয়রা সমুদ্র পাড়ি দিয়ে উপকূলের দিকে ফেরার সময় প্রথমে কি পর্বতের চূড়া, পরে ঘরবাড়ি দেখতে পায়। সেখান থেকে তারা ধারণা করেন যে পৃথিবীর চ্যাপ্টা নয়, প্লেট বা ডিশের মতো গোলাকৃতি। এবারে গ্রিক দার্শনিক ও জ্যোতির্বিদের ধারণা কি 600 খ্রিস্টপূর্বাব্দ পিথাগোরাস পদার্থবিদ্যার সূত্র মেনে গোলাকৃতি পৃথিবীর ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর ধারণা সর্বপ্রথম মানে গোলাকৃতির যে ধারণা সেটা সর্বপ্রথম ব্যক্ত করেন কি না, পিথাগোরাস। প্লেটো এই মত সমর্থন করেন। পিথাগোরাসের এই মতটা কে সমর্থন করেছিলেন, প্লেটো। আর অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া দেখে পৃথিবীর গোলাকৃতি ধারণা দেন। আর এরাটস তিনি 276 থেকে 24 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গোলাকার পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন। তাহলে গোলাকার পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে, এরাটোস্থেনিস। আর ভারতীয় জ্যোতির্বিদের ধারণা না, ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আর্যভট্ট 476 থেকে 550 খ্রিস্টাব্দ গোলাকার পৃথিবীর পরিধি নির্ণয় করেন। পৃথিবীর গোলীয় আকৃতির ধারণা বরাহমিহিরও পোষণ করতেন, যে পৃথিবী গোলাকৃতি ধারণা দিয়েছিলেন। এটা হচ্ছে প্রাচীন যুগ হলো। এবারে মধ্যযুগে কাদের ধারণা, খ্রিস্টানদের ধারণা কি দিয়েছে না, ইসিডোর অব সাভেলি পৃথিবীর থালা ও চাকার মতো গোলীয় আকৃতির কথা বলেন। বিবিডি ভিনিরেবল পৃথিবীতে অসমান দিনরাত্রির সংকটন থেকে পৃথিবীর গোলীয় আকৃতির সাপেক্ষে যুক্তি দেন। মুসলিম জ্যোতির্বিদদের ধারণা ক্যালিফ আল মামুন, আবু রেহান বিরুনি। আর গোলাকার পৃথিবীর পরিধি যথাক্রমে 24,000 মাইল ও 6,309.9 কিলোমিটার পরিমাপ করেন। এটা হচ্ছে মধ্যযুগ।
এবারে আধুনিক যুগে কি, আধুনিক যুগে নাবিকদের দেওয়া তথ্য কে কে, মার্কো পোলো, ক্রিস্টোফার কলম্বাস, ফার্দিনান্দ ম্যাগেলান, ফ্রান্সিস ড্রেক, ক্যাপ্টেন জেমস কুক প্রমুখ ভূপর্যটক ও নাবিকগণ দিক পরিবর্তন না করে জাহাজ চালিয়ে পুনরায় যাত্রাস্থলে ফিরে আসা থেকে পৃথিবী যে গোল সেটা প্রমাণ করেন। তারপরে কি আছে, অভিগত গোলাকৃতি পৃথিবী। আমরা এর আগে কি চ্যাপ্টাকৃতি বললাম, গোলাকৃতি হচ্ছে অভিগত গোলাকৃতি পৃথিবী, তার প্রমাণ দিয়েছে কি না, বিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকগণের হিসাব থেকে পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাসের পার্থক্য কত হয়, 43 কিলোমিটার। তাহলে পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাসের পার্থক্য কত, 43 কিলোমিটার। এবং পরিধির তফাৎ কত, 67.154 কিলোমিটার পাওয়া যায়। পৃথিবীর উত্তর দক্ষিণ অর্থাৎ মেরু অক্ষ কি, চাপা, এবং পূর্ব পশ্চিম অর্থাৎ কি, নিরক্ষীয় অক্ষ স্ফীত। তাহলে প্রশ্ন আসতে হবে মেরু অক্ষ কেমন আর নিরক্ষীয় অক্ষ কেমন, মেরু অক্ষ চাপা আর নিরক্ষীয় অক্ষ স্ফীত। এই থেকে কি পৃথিবী গোলাকৃতির ধারণা ভেঙে অভিগত গোলাকৃতির ধারণা প্রতিষ্ঠিত হয়। এবার আসছে কি, পৃথিবীর সদৃশ বা জিওর আকৃতির পৃথিবী। না বিংশ শতকের শেষেও একবিংশ শতকের প্রাথমিক লগ্নে এসে পৃথিবীর গড় সমুদ্রতল অভিকর্ষযোগ আকর্ষণের ভিন্নতা দেখে অভিগত গোলাকৃতি নয় বরং পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওর আকৃতির ধারণা সর্বজন গ্রাহ্য হয়। এবার আছে অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আকার সম্বন্ধীয় প্রমাণসমূহ। অতীতকাল থেকে বর্তমান সময় কি, জাহাজে চেপে পৃথিবী প্রদক্ষণ কে কথা না, ফার্দিনান্দ ম্যাগেলান 1480 থেকে 1521, এটা হচ্ছে ভিক্টোরিয়া জাহাজে চেপে 20 সেপ্টেম্বর 1519 সালে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন। কত সালে, 20 সেপ্টেম্বর 1519 সালে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন। দিক পরিবর্তন না করে ক্রমাগত একই দিকে অগ্রসর হয় জাহাজটি সমস্ত পৃথিবী ঘুরে 6 সেপ্টেম্বর 1522 সালে আবার স্পেনেই ফিরে আসায় পৃথিবী গোলাকার প্রমাণিত হয়। এই পরীক্ষাটা কে করেছিল, ফার্দিনান্দ ম্যাগেলান। এবার জাহাজে চেপে পৃথিবী প্রদক্ষিণকারী অন্যান্য নাবিকগণ কে কে ছিল, মার্কো পোলো, ক্রিস্টোফার কলম্বাস, ফ্রান্সিস ড্রেক, ক্যাপ্টেন জেমস কুক প্রমুখ। 27 এপ্রিল 1521 খ্রিস্টাব্দে ফিলিপাইনে ম্যাগেলানের মৃত্যু হওয়ায় বাকি অভিযান তার সঙ্গী এলকানো সম্পূর্ণ করেন। তাহলে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে ফিলিপাইনে ম্যাগেলানের মৃত্যু হওয়ার পর বাকি অভিযানটা কে তার সম্পূর্ণ করেছিলেন, না তার সঙ্গী এলকানো। এবার আসছি কি, উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ। না উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজ লক্ষ্য করলে কি দেখবে, না প্রথমে জাহাজটির মাস্তুল, তারপরে কি দেখবে, জাহাজটির ডেক, এবং অবশেষে কি দেখবে, জাহাজটির সমগ্র অংশ দেখা যাবে। যদি পৃথিবী সমতল হতো তবে কি গোটা জাহাজটা একসঙ্গে দেখা যেত, জাহাজের ভিন্ন ভিন্ন অংশ দেখতে পায় পৃথিবীর গোলাকৃতি যে সেটা প্রমাণ হয়। এবার আছে বেডফোর্ড লেভেলের পরীক্ষা। না ইংল্যান্ডের বেডফোর্ড নদীর ওপর বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে একটি পরীক্ষা করেছিলেন। 1 কিলোমিটার অন্তর নদীর ওপর 3টি খুঁটি জলের ওপর সমান উচ্চতায় রেখে এগুলি তলদেশে নদীগর্ভে পুঁতে দেওয়া হয়। এরপর নদীর এক প্রান্ত থেকে 3টি খুঁটির মাথা লক্ষ্য করলে মনে হয় মাঝের খুঁটিটি সামান্য উঁচু। পৃথিবীর সমতল হলে 3 খুঁটির মাথা সমুচ্চতায় আছে মনে হতো। পৃথিবী যে গোলাকার তা পরীক্ষাটির দ্বারা প্রমাণিত হয়। তোমাদের একটা প্রশ্ন আসে যে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি তোমরা করে দেখা বা বিশ্লেষণ করো। এবার আছে কি, মেরু নক্ষত্র। না মেরু অক্ষের ওপর অবস্থিত ধ্রুবতারাকে উত্তর মেরু থেকে 90 ডিগ্রি কোণে দেখা যায়। উত্তর গোলার্ধের নিম্ন অক্ষাংশে ধ্রুবতারার কৌণিক মান কমতে থাকে। নিরক্ষরেখার ধ্রুবতারা স্পর্শকের সাথে 0 ডিগ্রি কোণে অবস্থান করে। আর কৌণিক মানের তারতম্য থেকে পৃথিবী গোলাকার প্রমাণিত হয়। পৃথিবী সমতল হলে উন্নতি কোণ সর্বত্র 1 থাকতো। আর অনুরূপভাবে হ্যাডলির অকট্যান্ট নামক নক্ষত্রকে পৃথিবীর দক্ষিণ মেরু থেকে 90 ডিগ্রি কোণে দেখা যায়। আর দক্ষিণ গোলার্ধে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশ হ্যাডলির অকট্যান্ট নক্ষত্রের উন্নতি কোণের মানের সমান হয়। এবার আসছে কি, বৃত্তাকার দিগন্ত। বলছে ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূর আকাশে নিচু হয়ে মাটিতে মিশছে, আর আকাশ মাটিতে মেশা এই বৃত্তাকার রেখাকে কি বলা হয়, দিগন্ত রেখা। প্রশ্ন আসতে পারে দিগন্ত রেখা কাকে বলে, তখন তোমরা এটা লিখবে। আর যত উপরের থেকে দেখা হবে ততই দিগন্ত রেখা কি পরিধি বাড়বে। আর পৃথিবীর সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দেখলে দিগন্ত রেখাকে একই দূরত্বেই দেখা যেত। তারপর আছে তরঙ্গের বৃত্তাকার বিস্তার। না প্রচার কেন্দ্র থেকে বেতার তরঙ্গ একটি নির্দিষ্ট বৃত্তাকার দূরত্ব পর্যন্ত শোনা যায়। আর বৃত্তাকার দূরত্বে বেতার তরঙ্গ শোনা যাওয়ায় পৃথিবী গোলাকার এর সিদ্ধান্তে আসা যায়। চন্দ্রগ্রহণের সময় কি পৃথিবীর ছায়া কেমন হয়, না অ্যারিস্টটল সর্বপ্রথম বলেছিলেন চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে বৃত্তচাপের মতো পড়ে। আর পৃথিবী চাঁদের চেয়ে বড় হওয়ায় সমগ্র পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে না। পৃথিবীর আংশিক ও বৃত্তাকার ছায়া পৃথিবীর গোল আকারে প্রমাণ দেয়।
এবার হচ্ছে কি ভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, আর সারা পৃথিবীতে একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। সমতল হলে কী হতো, সমগ্র পৃথিবী জুড়ে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যেত। আর আবর্তনশীল পৃথিবী গোল বলেই এমনটা ঘটে, যে মানে ভিন্ন ভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। আরেকটা কিছু উপগ্রহ চিত্র না, ফরাসি জ্যোতির্বিদ জিন ব্যাপটিস্ট ডিলাম্বে পর্যবেক্ষণ করেন পৃথিবীর মেরু প্রদেশে কিছুটা চ্যাপ্টা। বিংশ শতাব্দীতে পৃথিবীর উপগ্রহ প্রেরিত চিত্রে দেখা যায় পৃথিবীর উভয় মেরু সামান্য চাপা এবং নিরক্ষীয় প্রদেশ সামান্য স্ফীত। অভিগত গোলাকৃতি বস্তুর ক্ষেত্রে এরকম দেখা যায়, তাই এতেও পৃথিবীর অভিগত গোলাকৃতি প্রমাণিত হয়। আর প্রত্যক্ষ প্রমাণ কি বলা হয়েছে না, মহাকাশযান থেকে মহাকাশচারী ইউরি গ্যাগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাকেশ শর্মা, সুনিতা উইলিয়াম, কল্পনা চাওলা, শিরিষা বান্দালাদের তোলা ছবি এবং কৃত্রিম পাঠানো ছবি দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবী গোলাকার। এখানে একটু আগে বলেছিল একটা মানে ছকের মতন দেওয়া আছে, যে মনে রেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে কি, পৃথিবীবাসী আপাত সূর্যের উদয় ও অস্ত দেখতে পায়। কি না, সূর্য আদৌ উদিত হয় না, আবার অস্তও যায় না। আসলে নিজ অক্ষের ওপর আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানকার পৃথিবী সূর্যোদয় হচ্ছে বলে মনে করেন, আর একইভাবে যখন সে অংশ আবর্তিত সূর্যের বিপরীতে চলে যেতে থাকে তখন কি সেখানে সূর্যাস্ত হচ্ছে বলে মনে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।